অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জ্যামিতি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে কিছুটা আলোচনা আমরা আজকে সাময়িকভাবে শুরু করব। এখানে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে বই খুললেই দেখতে পাবো যুগল সরলরেখা নামে একটি চ্যাপ্টার আছে। এই যুগল সরলরেখা, আমরা সরলরেখা সকলেই চিনি। এখানে আসছে যুগল সরলরেখা। যুগল অর্থাৎ হচ্ছে জোড় অর্থাৎ দুইটা সরলরেখা একত্রে থাকলে সেটাকে যুগল সরলরেখা বলা হবে। তো এইখানে কিছু সূত্র আমরা দেখব। এখানে কিছু থিওরি আছে এবং অল্প অঙ্ক আছে কিছু। এই অঙ্কগুলো করতে হবে আমাদের। আর পূর্ববর্তী অধ্যায়ের কোনো সূত্র যদি আমাদের এখানে ইউজ হয় তাহলে সেটা আমরা বই থেকে দেখে নিব বা আমরা আলোচনায় আসব। এখানে আমার কিছু প্রয়োজনীয় সূত্র আছে, এই সূত্রগুলো আমরা একটু দেখে নিই। যেটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। আমরা হয়তোবা একটু জানি এটা, যে এটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয়। এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণ একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি এই শর্তটুকু পূরণ করে। যদি এই শর্তটুকু মানে তাহলে এই সাধারণ দ্বিঘাত সমীকরণ একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে। এটা আমাদের খুব একটা প্রয়োজনীয় সূত্র এই অধ্যায়ের জন্য। এবং ওই যে রেখা দুটি প্রকাশ করবে, এই রেখা দুটি যে বিন্দুতে ছেদ করবে তার ছেদবিন্দু নির্ণয়ের সূত্র হলো সেটা। তো এটা ছেদবিন্দু নির্ণয়ের সূত্র। এখন আমরা যুগল সরলরেখা বলতে কি বুঝবো, যে দুইটি সরলরেখা আমরা একটু সাইড নোটে দেখি যে কোনো দুইটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুইটা সরলরেখার কথা বলা হচ্ছে। দুইটা সরলরেখা প্রকাশ করার সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা সরলরেখা প্রকাশ করার জন্য সত্য হচ্ছে, আমরা জানি সরলরেখার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এরকম আবার এইটাও এরকম একটা সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এরকম দুইটা সরলরেখা প্রকাশ করবে। ধরো যে এটা আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান নিলাম। তো তারা কোথায় ছেদ করতেছে তার ছেদবিন্দু নির্ণয়ের জন্য আমাদের এই সূত্র এখানে দেওয়া আছে। আর এই যে এফ এইচ এফ বিজি এইগুলো মান তো আমরা এই সমীকরণ থেকে পাবো। যাই হোক, যখন আমরা অঙ্ক করব তার ব্যবহার শিখব। এই সাধারণ দ্বিঘাত সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করবে। এই সরলরেখা দ্বয় যে কোণ উৎপন্ন করবে, মানে এই সরলরেখা দ্বয় যদি এরকমভাবে কখনো কোনো সরলরেখা দ্বয় যদি কোণ উৎপন্ন করে, এই কোণটা যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে এই কোণটা বের করার সূত্র হচ্ছে টেন থিটা ইকুয়াল টু টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এখানে যদি আমরা দেখি যে এ প্লাস বি ইকুয়াল টু জিরো হয়, এ প্লাস বি ইকুয়াল টু জিরো হলে রেখাদ্বয়ের পরস্পর লম্ব হবে। আর এইচ স্কোয়ার মাইনাস এ বি অথবা এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। যেই সরল রেখা দুটো প্রকাশ করবে তারা লম্ব হবে এবং সমান্তরাল হবে, তার সত্য এটা। আবার আমরা দেখতেছি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলে। এটাকে যেমন আমরা বলি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা হবে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। ওই দুইটা সরলরেখা দ্বারা প্রকাশিত যে কোণটা হবে, সেই কোণটার কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। এটা আমরা প্রমাণ করব আমরা এটা। সেক্ষেত্রে এরকম আরেকটি সূত্র আছে, যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা প্রকাশিত যুগল সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুটা আমাদের জানা থাকে আলফা বিটা, তাহলে তাদের অন্তর্গত কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র হচ্ছে এটা। যাই হোক, এটা সূত্রের ইউজ আমরা খুব একটা পাবো না, তবে বিগত তিনটা সূত্রর ইউজ আমাদের বেশ ভালোভাবেই করতে হবে এই অধ্যায়ে। তো আমরা যদি এখন পরবর্তী ব্যাপারটুকু আলোচনা করি,
এখানে দুইটা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এটা একটু জানা রাখা ভালো এই ওদের জন্য যে যুগল সরলরেখা সমীকরণ কাকে বলে। যেমন আমরা একটা সরলরেখা সমীকরণ বলতে এখানে সহগগুলা L1 M1 N1 ধরা হয়েছে। তো যদি L1 x প্লাস M1 y প্লাস N1 ইকুয়াল টু 0 জানি আমরা, এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখার সমীকরণ, দুইটা সরলরেখার সমীকরণ যদি দুইটা সরলরেখার সমীকরণ প্রকাশ করে, তবে এদের এই দুইটার গুণফল দেখো, এটা যদি গুণ করি আমরা, এটা গুণ করলাম এবং এটা গুণ করে 0 হলো, তাহলে এটা একটা যুগল সরলরেখা বলা হবে। তাহলে এই দুইজনকে গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হলো যুগল সরলরেখা। তারপরে সমমাত্রিক এবং অসমমাত্রিক সমীকরণ। সমমাত্রিক সমীকরণ কাকে বলবো আমরা? যে x ও y এর কোনো সমীকরণের প্রত্যেকটি পদের x ও y এর ঘাতসমূহের সমষ্টি যদি সমান হয়, তবে ওই সমীকরণকে একটি সমমাত্রিক সমীকরণ বলা হবে। অর্থাৎ আমরা একটা যদি চলক দেখি যে x এবং y চলকের সমীকরণ আছে, এবং প্রত্যেকটা পদে যদি আমরা হিসাব করি যে এইখানে x আছে, x এর ঘাত হলো 3, এবং এইখানে x এবং y দুইটা মিলে x এর ঘাত হচ্ছে 2 এবং y এর ঘাত হচ্ছে 1, সেটা মিলে 3। আবার x এর ঘাত 1, y এর ঘাত 2, সেটা মিলে 3। আবার এখানে y এর ঘাত 3। যদি প্রত্যেকটা পদে ঘাতগুলা সমান হয়, তাহলে সেই সমীকরণটাকে আমরা বলবো সমমাত্রিক সমীকরণ। অনুরূপভাবে আমরা বলতে পারি যদি প্রত্যেকটা পদে এই সমীকরণগুলো এই চলকগুলোর ঘাতগুলো সমান না হয়, তাহলে সেটাকে আমরা বলবো অসমমাত্রিক সমীকরণ। যেমন এখানে x এর ঘাত 3, y এর ঘাত 3, কিন্তু x এর ঘাত আবার 2, y এর ঘাত 2, x এর ঘাত 1, y এর ঘাত 1। যদি এটা প্রত্যেকটা পদে ঘাতগুলো সমান না হয়, তাহলে অসমমাত্রিক, এবং ঘাতগুলো সমান হলে সমমাত্রিক বলবো। তো আমরা এখানে কিছু থিওরি আলোচনা করব। তো তোমরা তোমাদের বইয়ের সাথে মিলাই নিবে যে আমি এখানে অবশ্য প্রশ্ন সহ তুলে দিয়েছি। তোমরা এখানে প্রশ্নটা বইয়ের সাথে মিলে নিয়ে, বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার আছে বইয়ে, তার জন্য আমি নাম্বার ব্যবহার করি নাই। তো এখানে আমরা প্রশ্নটা দেখব, যেটা 12 সাল, 15 সাল, 17 সালে আসছে, বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো প্রমাণ করো যে x এবং y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তো এটা কিন্তু থিওরি হিসেবে তোমাদের বইয়ে হয়তো বা নাই, তোমাদের বইয়ে এক্সাম্পল 1-এ আছে। আসলে এটা মূলত থিওরি হিসেবেই কাজ করে, থিওরির মতোই ব্যবহার হচ্ছে তার, এই জন্য আমি এটা থিওরিতে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা এটার প্রমাণ দেখব। আমরা জানি x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলতে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, এটাকে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলবো। আর সাধারণ দ্বিঘাত সমীকরণ তো আমরা দেখছি প্রথমে। তো যেখানে a, h এবং b কে ব্যবহার করা হয়েছে, তারা ধ্রুবক পদ। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটা থেকে দেখব যে এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ মূল বিন্দুগামী একজোড়া সরলরেখা প্রকাশ করে সবসময়। যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে সে মূল বিন্দুগামী একজোড়া সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। তো এখানে আমরা একটু ব্যাপারটাকে দেখে নিই যে যদি এখানে তুমি যে কোনো একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে যে এ কে নট 0 অথবা বি কে নট 0 ধরে কাজটা করতে পারো। তো আমরা এখানে বি কে নট 0 ধরে কাজ করেছি, ধরে নিলাম যে বি যদি 0 না হয়, সেক্ষেত্রে আমরা 1 নংকে বি এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করে নিই, তাহলে বি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে বি বাই এ 2h বাই বি ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তো এইখানে আমরা ওয়াই বাই এক্স স্কোয়ার একসাথে লিখলাম, আবার এটা যা আছে তাই লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। তো এটাকে 2 নং সমীকরণ দিলাম। কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে, যে এটা একটা এত স্কোয়ার প্লাস এটা একটা ধ্রুবক, তারপর আবার ওই চলকটা প্লাস ধ্রুবক পদ আছে একটা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা কার দ্বিঘাত সমীকরণ? ওয়াই বাই এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ। তো আমরা দ্বিঘাত সমীকরণ হলেই জানি যে তার দুটা মূল থাকবেই, অবশ্যই তার দুটা মূল থাকবে, সেটা বাস্তব হতে পারে বা অবাস্তব হতে পারে, কিন্তু দুটা মূল থাকবে। তাহলে তাই আমরা ধরে নিলাম যে 2 নং যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে তার দুইটা মূল আছে, এবং মূল দুটো হলো m1 এবং m2। তো m1 এবং m2 যদি হয়, তাহলে 2 নং সমীকরণকে নিম্নরূপে লেখা যায়। আমরা কিভাবে লিখব 2 নং সমীকরণকে? আমরা একটু যদি আলোচনায় আসি, যে সাধারণভাবে আমরা যদি বলি যে একটা সমীকরণের মূল হচ্ছে একটা 5 আর একটা
6। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আসলে এটা কী করে বের হতো, আমরা যদি ক্লাস 9-10-এর ব্যাপারটা আলোচনা করি, তাহলে x-5 ছিল অবশ্যই, আবার x-6 ছিল অবশ্যই। এভাবে একটা দ্বিঘাত সমীকরণকে মিডিল টার্ম করে এরকম একটা সমীকরণ হয়তো বা নিয়ে আসতাম। এই সমীকরণটা নিয়ে আসে তারপর আমরা কিন্তু আবার x-5 ইকুয়াল টু 0 ও x-6 ইকুয়াল টু 0 বা দিতাম মাঝখানে। তো x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু 6, এভাবে আমরা কিন্তু মূল দুইটা বের করতাম। তো এটা যদি আমরা একটু উল্টা করে চিন্তা করি যে মূল দুইটা হলো একটা 5 একটা 6, তাহলে আমরা এটা যদি একটু উপরের দিকে যেতে চাই তাহলে x-5 ইকুয়াল টু 0 বা x-6 ইকুয়াল টু 0, এরকম ব্যাপারটা আসতেছে। ঠিক একই রকমভাবে এখানে আমরা চিন্তা করি সেটাই, যেহেতু আমাদের চলকটা x বলতে y/x-কে বোঝাচ্ছে এবং মূল বলতে m1 এবং m2-কে বোঝাচ্ছে, তাহলে x-5 এরকম ব্যাপারটা আর কি। তাহলে x মাইনাস একটা মূল লিখলাম ইন্টু আবার x বলতে y/x মাইনাস আরেকটা মূল লিখলাম। তো সেক্ষেত্রে সেটাকে আমরা আলাদা আলাদা করলাম যে এত ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। তো এখানে y/x ইকুয়াল টু m1, y/x ইকুয়াল টু m2। তো y ইকুয়াল টু m1x এবং y ইকুয়াল টু m2x। আমরা সকলেই জানি যে y ইকুয়াল টু mx হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা ইন্টারমিডিয়েটের ব্যাপার আমাদের। y ইকুয়াল টু mx আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যেহেতু y ইকুয়াল টু m1x এবং y ইকুয়াল টু m2x দুইটা সমীকরণ পাইলাম, অবশ্যই এখানে y ইকুয়াল টু m1x এবং y ইকুয়াল টু m2x মূল বিন্দুগামী একজোড়া সরলরেখা প্রকাশ করে। কিন্তু এক্ষেত্রে আমরা হয়তো আমাদের বইয়ে এখানে এই পর্যন্তই প্রমাণ পেয়ে যাব, কিন্তু এখানে কিন্তু আমরা আরেকটু আলোচনায় আসতে পারি যে আমরা কিন্তু ধরছিলাম যে b নট ইকুয়াল 0। তো b নট ইকুয়াল 0 হলে এটা হয়, ঠিক আছে, ওকে, বাট b ইকুয়াল টু 0 হলে তখন কি হবে? তাই আমরা একটু করে দেখব সামনে যে যদি b ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের এই যে 1 নং সমীকরণটা আছে, যদি আমি b এর মান 0 ধরি তাহলে অবশ্যই ax² প্লাস 2hxy এটা পাবো। এখান থেকে x কমন নিলাম, তো x ইকুয়াল টু 0 একটা বা এটা ইকুয়াল টু 0 একটা। তো এটাও x ইকুয়াল টু 0 বলতে x অর্থাৎ ভুজের মান 0 অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবেই, যে রেখাটাই হোক না কেন সেটা মূল বিন্দু দিয়ে যাবেই। আবার যদি এটা ax প্লাস 2hy ইকুয়াল টু 0 যদি আসে, তো এটাকে আমরা কিন্তু এরকম আকার সাজায় লিখতে পারি y ইকুয়াল টু mx আকার, অর্থাৎ এটাই পাশে নিয়ে যায় 2h দ্বারা ভাগ করে দিয়ে y ইকুয়াল টু mx আকার নিয়ে আসতে পারি। অতএব এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা একটা মূলবিন্দুগামী রেখা। তো এই ক্ষেত্রে x ইকুয়াল টু 0 এবং ax প্লাস 2hy ইকুয়াল টু 0 মূল বিন্দুগামী একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে। সুতরাং আমরা বলতে পারি যে x ও y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ একজোড়া মূল বিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে। এটা আমরা একটু প্র্যাকটিস করব। এর মধ্যে কোনো বোঝার সমস্যা হলে আমরা বারবার দেখব, তারপরেও যদি বোঝার সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করব। এখানে আমরা আরেকটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট বলা যায় যে থিওরি নিয়ে আলোচনা করব। তো যেটা আমরা সূত্র হিসেবে প্রথমে দেখেছি, তো সেটাকে প্রমাণ করব। যদি সাধারণ দিকের সমীকরণ এটা হয়, এই একজোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করবে যদি এটা হয়, আরও সেখান থেকে আমাদের ছেদবিন্দু বের করতে বলছে। যাই হোক, আমরা সামনের দিকে একটু আসি। আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² এটা আমরা লিখে নিলাম, তো সেটাকে আমরা 1 নং সমীকরণ দেব যে এটা হলো সাধারণ দ্বিঘাত সমীকরণ। তো মনে করে নিলাম যে 1 নং দ্বারা প্রকাশিত রেখাদ্বয় পরস্পরকে আলফা বিটা বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এখান থেকে দুইটা সরলরেখা প্রকাশ করবেই সেটা আমরা জানি, কিন্তু
আমাদের প্রমাণ করতে বলছে যে সরলরেখা যে প্রকাশ করবে যদি এই শর্তটা পূরণ করে তাহলে করবে। তো ধরে নিলাম যে একজোড়া সরলরেখা প্রকাশ করবে এবং প্রকাশ করার পরে এই সরলরেখাদ্বয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে, দুইটা রেখা দুই দিকে গেছে, যাওয়ার পরে এক জায়গায় ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা হচ্ছে আলফা বিটা। তো এখন আমরা যদি অক্ষ দুইটাকে ঠিক রাখি, অক্ষ দুইকে ঠিক রেখে মূল বিন্দুকে, অর্থাৎ আমাদের মূল বিন্দু অবশ্যই 0 0 ছিল, এই মূল বিন্দু 0 0 কে যদি এই যে আমরা একটা ছেদবিন্দু পেলাম এই ছেদবিন্দুতে স্থানান্তর করে দিই, তাহলে স্থানান্তরিত এই আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করলে এই 1 নং সমীকরণ যে আছে এই 1 নং সমীকরণের আকার কিছুটা পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এটা আসলে প্রথম অধ্যায়ের একটা বিষয় যে যদি আমরা অক্ষদ্বয়কে ঠিক রাখি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, অক্ষ দুইটাকে ঠিক রাখি, ঠিক রেখে মূল বিন্দু, এটা মূল বিন্দু ছিল, এটা স্থানাঙ্ক ছিল 0 0, এই মূল বিন্দুকে যদি আর কিছু দূরে নিয়ে যাই, সেটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে নিয়ে যাই এবং আমার অক্ষগুলো ওটাই থাকে, তাহলে এখানে যদি আগে থেকে একটি বিন্দু থাকতো তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে এখানে যা হতো এখন কিন্তু এখান থেকে এখানে ভিন্ন হবেই। এবং সেই ভিন্নতাটা কি আমরা এটা প্রথম অধ্যায়ের সূত্র থেকে একটু দেখে নিব, তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম যে যদি কোনো সমীকরণের কথা বলা থাকে যে এই সমীকরণটা আমরা অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে যদি সরাই দিই তাহলে কোনো সমীকরণ কিভাবে পরিবর্তিত হয়, সমীকরণটা কিভাবে পরিবর্তিত হবে, আমরা এক্সের স্থলে আমরা সূত্র বসাবো এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়ান, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানে আমাদের ভুজ হচ্ছে আলফা এবং এক্সের স্থলে আমরা বসাবো তাহলে এক্স প্লাস আলফা এবং কোটি হচ্ছে ওয়াই, এই জন্য ওয়াই এর স্থলে বসাবো ওয়াই প্লাস বিটা, তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এইটুকুই শুধু পরিবর্তন করে দিতে হবে 1 নং সমীকরণে, তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো এক্স প্লাস আলফা এবং ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই প্লাস বিটা। এরকম আমরা বেশ কিছু অঙ্কতেও হয়তো পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা 1 নং সমীকরণে আমরা যদি তাই বসাই, এক্সের স্থলে এক্স প্লাস আলফা এবং এক্সের স্থলে এক্স প্লাস আলফা, ওয়াইয়ের স্থলে ওয়াই প্লাস বিটা, আবার ওয়াইয়ের স্থলে ওয়াই প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে 2gx অর্থাৎ এক্সের স্থলে এক্স প্লাস আলফা, 2fy, ওয়াই হচ্ছে ওয়াই প্লাস বিটা আর প্লাস সি। তো এখানে আমি একটা সুবিধার্থে এটাকে ভাঙিয়ে নিয়েছি, আসলে ভাঙায় নিতে পারি আমরা। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস বি আলফা স্কোয়ার, আর 2h অর্থাৎ এটা আমরা এক্স ওয়াই, তারপরে হচ্ছে আলফা আলফা ওয়াই, তারপর হচ্ছে আমাদের এক্স বিটা বিটা এক্স, তারপর হচ্ছে আলফা বিটা আমরা গুণ করে নিয়েছি। আবার বিটা বি ওয়াই প্লাস বিটা স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 2b ওয়াই প্লাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ারের সূত্র ফেললাম। 2g এটা যা আছে আমরা তাই লিখে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা এমনভাবে লিখব যাতে আমাদের একটু সুবিধা হয়, অর্থাৎ দেখি আমরা এ এক্স স্কোয়ার লিখেছি, তারপরে 2hxy এখানকার প্রথমটা লিখেছি, এখানকার প্রথমটুকু লিখেছি, তারপরে বি ওয়াই স্কোয়ার, আসলে একটা সামুদ্রিক দ্বিঘাত সমীকরণের আকার পর্যন্ত আমরা লিখলাম। এরপরে আমরা যদি দেখতে যাই যে আসলে এক্স কোথায় কোথায় আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আলফা এক্স অর্থাৎ 2x, আসলে সব জায়গায় আমরা 2x পাবো, যার বিধে আমরা 2xটাকে যদি আমরা কমনে রাখি তাহলে 2x কমন রাখলে আমরা এখানে পাবো আলফা এ, অর্থাৎ এ আলফা, আমরা লিখলাম এ আলফা। আবার দেখি আমরা 2x কোথায় আছে, যেমন এইখানে এইটুকু যদি আমরা দেখি তাহলে 2x, এই যে 2x, তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি এইচ বিটা,
আবার দেখি যদি আমরা 2x কোথায় পাচ্ছি, এখানে x নাই, এই জায়গাটাতে আমরা পাচ্ছি 2x। তো 2x পাইলে আমাদের থাকতেছে g, আমরা লিখলাম g। অনুরূপভাবে এইভাবে আমরা দেখব 2y, এখানে y নাই, এই জায়গাটাতে আমরা y পাচ্ছি, তো y পাচ্ছি এই যে 2y, তাহলে এখানে থাকতেছে আমাদের আলফা আর এইচ, অর্থাৎ এইচ আলফা। আবার এইখানে যদি আমরা দেখি তাহলে কি আসবে, যে 2 আর y, আমরা এই যে 2y এটা আমরা কমনে রাখলাম, তাহলে থাকলো বিটা আর বি, অর্থাৎ বি বিটা। আবার এইখানে যদি আমরা দেখি যে y আর 2y আমরা কমনে রাখবো, তাহলে আমাদের এখানে থাকবে এফ। এভাবে সাজিয়ে লেখার পরে তারপরে আমরা যদি একটু দেখতে যাই আমাদের কি কি লেখা হয়নি, যেমন এ আলফা স্কোয়ার, এটা আমাদের লেখা হয় নাই, এ আলফা স্কোয়ার আমাদের লেখা হয় নাই। তারপরে এখানে লেখা হয় নাই আমাদের 2h আলফা বিটা, 2h আলফা বিটা এটা লেখা হয় নাই। তারপরে এই জায়গায় আমাদের লেখা হয় নাই বি বিটা স্কোয়ার, বি বিটা স্কোয়ার, এই জায়গায় আমাদের লেখা হয় নাই 2gx, এই যে 2g আলফা, 2g আলফা, এই জায়গায় আমাদের 2f বিটা, 2f বিটা, এই জায়গায় আমাদের হলো সি ইকুয়াল টু 0। তাহলে আমরা সহজেই এইভাবে লিখতে পারবো। আরও যদি আরও বেশি ভাঙাইতে যাই আসলে সেটা হয়তো বা সাজাতে পরে অসুবিধা হবে, বা সুবিধা হলে সেভাবেই করব। এটা আমাদের 2 নং সমীকরণ পাইলাম। তো এখানে কিছু সত্য আছে আমাদের প্রথম অধ্যায়ের, যেটা হচ্ছে যে যেহেতু 2 নং সমীকরণটি নতুন মূলবিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করে, অবশ্যই এটা মূলবিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করবে নতুন মূলবিন্দু দিয়ে। এই যে নতুন মূলবিন্দু এখন আমাদের কিন্তু আলফা বিটা, তাহলে আলফা বিটা দিয়ে আমাদের দুইটা সরলরেখা প্রকাশ করবে এইখানে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে আমাদের দুইটা সরলরেখা সমীকরণ প্রকাশ করবে। কাজেই সমীকরণটি এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। তো এটা মূলবিন্দুগামী যেহেতু একজোড়া সরলরেখা প্রকাশ করবে, তাহলে এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ অবশ্যই হবেই। তো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কিন্তু আপাতত নাই, সেটা আমরা বুঝতে পারতেছি। সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হলে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার, এই পর্যন্ত থাকলে সেটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কিন্তু আরও এক্সট্রা কিছু আছে, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারতেছি যে এটা মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা প্রকাশ করবে, তাহলে এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হলে এখন বাকি যে পদগুলো আছে সেই পদগুলো অবশ্যই আমাদের এখানে কিন্তু আর থাকবে না। তার জন্য বলা হচ্ছে যে অতএব 2 নং সমীকরণে এক্স ওয়াই এর সহগ, অর্থাৎ এটা হলো এক্স এর সহগ 2 সহ এটা, ওয়াই এর সহগ হলো এটা, এবং ধ্রুবক পদ বলতে আমরা এটা সম্পূর্ণটাকে বুঝবো। এই ধ্রুবক পদ প্রত্যেকটা পদ শূন্য হবে। কেন শূন্য হবে আমরা বুঝলাম, যে যেহেতু এটা মূল বিন্দুগামী একজোড়া সরলরেখা প্রকাশ করবে, অতএব এটা অবশ্যই সাধারণ দ্বিঘাত সমীকরণ না হয়ে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের আকার হচ্ছে এইটুকু, আমরা আগে একটু জেনেছি। তো সেক্ষেত্রে আমরা যদি এই এক্স এর পদটাকে বাদ করতে যাই তাহলে এটা ইকুয়াল টু 0 পাবো আমরা। আবার ওয়াই এর পদটাকে বাদ করতে চাই, এটা ইকুয়াল টু 0 পাবো আমরা। আবার ধ্রুবক পদ যেটা আছে সেটা ইকুয়াল টু 0 পাবো আমরা। এখানে আমরা একটু নতুন কাজ করব, সেটা হচ্ছে যে দেখো এ আলফা স্কোয়ার, তারপরে আমরা কি করলাম এইচ আলফা বিটা, তাহলে এখানে দুইটা আছে, একটা লিখছি আরেকটা হয়তো বা পরে লিখব। তাহলে এইখানে হচ্ছে আলফা জি, এই যে আলফা জি আলফা বা আলফা জি, এখানে কিন্তু দুইটা আছে, আমরা কিন্তু একটা লিখছি। এটা আমরা আরও বিস্তারিতভাবে ভাঙায় নিয়ে লিখতে পারি, আসলে বেশি সমস্যা হয়ে যায়, আসলে এটা জগা খিচুড়ি পেকে যাবে তোমাদের। তার জন্য এত কিছু না করে আমরা একটা সহজ উপায় অবলম্বন করতে পারি, যেটা হচ্ছে যে যেমন প্রথম পদটা মিলিয়ে নিতে পারি যে এ আলফা স্কোয়ার, অর্থাৎ আমরা যদি আলফা কমনে রাখি তাহলে এ আলফা থাকে। অর্থাৎ আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে আমরা 3 নং সমীকরণ যেটা আমরা লিখছি, যেই সমীকরণটা 3 নং সমীকরণ, এই সমীকরণটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এটা মানেই ওখানে ইউজ হবে, যার বিধায় আমরা একটু টেকনিক খাটিয়ে সেটাই লিখব। এবং বিটা লেখার পরে যদি আমরা এই সমীকরণটুকু লিখি, তাহলে আমাদের এখন কি কি বাকি থাকতেছে সেগুলো যদি আমরা লিখে নিই, তাহলেই এটা লিখতে পাবো।
যে আমরা কী কী লিখছিলাম, কী কী বাকি আছে। অথবা তোমরা এটিকে ইচ্ছা মতোভাবে, এই যে এখানে 2H আলফা বিটা আছে, এটাকে 2H আলফা বিটা না লিখে H আলফা বিটা দুইবার লিখতে হবে, জি আলফা দুইবার লিখতে হবে, আর এফ বিটা দুইবার লিখতে হবে। দুইবার লিখে কমন নিলে এই জিনিসটুকু বাকি আছে, এই জিনিসটুকু তখন বাইর হয়ে আসবে। তো আমরা এখানে 2 নং সমীকরণ 3 নং সমীকরণ হতে দেখি যে এটার মান 0, অতএব এখানে 0 বসালে এটা বাদ হয়ে যায়। আবার এখানে যদি দেখি এটা 0 বসালে এটা বাদ হয়ে যায়, তাহলে আমাদের থাকে কি এইটুকু। তাহলে এটা আমাদের 5 নং সমীকরণ। তো আমরা এখন যদি চাই যে 3, 4, 5 অর্থাৎ 3, 4, 5 এই তিনটা সমীকরণ থেকে আলফা বিটা অপসারণ করে ফেলবো, তাহলে আলফা বিটাগুলো বাদ দিয়ে আমরা নির্ণয় করে লিখলেই চলবে। অর্থাৎ AHG, AHG, HBF, HBF এবং GFC, GFC। তো এই পাশে ডান পক্ষে যেহেতু আমরা 0 পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা 0 লিখব। তো এটা ইকুয়াল টু 0 আমাদের কিন্তু প্রমাণই করতে বলা হয়েছে যে ওটা ইকুয়াল টু 0। আবার পরবর্তী আরেকটুকু লাইন দেখতে পাচ্ছি আমরা, সাধারণ দিকের সমীকরণ দ্বারা একজোড়া সরলরেখার সমীকরণ সত্য হবে ডেল ইকুয়াল টু, আমরা এটিকে ডেল দ্বারা প্রকাশ করে নিলাম। তো এটা ইকুয়াল টু হচ্ছে, এটা আবার কি করে পাই, এটা আমাদের সূত্র হিসেবে যেহেতু মনে রাখতে হচ্ছে, তার জন্য ডাইরেক্ট মনে রাখলেই হবে। আর অথবা এটাকে যদি নির্ণয় আকার আমরা ভাঙে নিই, নির্ণয় আকারে ভাঙে নিলে এরকম একটা আকার পাবো, যেটা হচ্ছে ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। মনে রাখার সহজ কিছু কৌশল ইউজ করলেও চলবে, যেটা হচ্ছে যেমন তুমি ABC, ঠিক আছে, ABC প্লাস 2FGH, এটা তো মনে থাকবেই, ABC প্লাস 2FGH। আর পরেরটুকু মনে করতে গেলেই মাইনাস আমরা মনে করব AF স্কোয়ার, BG স্কোয়ার, CH স্কোয়ার, এবং প্রতিটাই মাইনাস। সেই হিসাবে আর নিজস্ব টেকনিকে মনে রাখা যায়। তো আমরা যদি পরবর্তী যে অংশটুকু বের করতে বলছে, যেটা হচ্ছে যে সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করব। তো সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করতে গেলে এটা সূত্র বের হবে। তো ছেদবিন্দু বের করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অংশ আসছে, 3 নং এবং 4 নং সমীকরণ। এই দুইটাকে আমরা বজ্র গুণন করলে, অর্থাৎ আলফা বিটার মান বের করাটাই হচ্ছে ছেদবিন্দু, তাই না? তো আলফা বিটার মান বের করবে এই দুইটাকে বজ্র গুণন করলে, বা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা সমীকরণ নিয়ে বজ্র গুণন করলেই চলে আসবে। তো সেক্ষেত্রে এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় 3 নং এবং 4 নং সমীকরণ হতে আমরা এটা পাচ্ছি, এদেরকে আমরা বজ্র গুণন করলাম। বজ্র গুণন করলে তো আমরা ভালোই এটা জানি যে আলফা যখন নেব আমি, যখন আমি আলফা নেব তখন HF মাইনাস BG, এটা তাই না? আবার যখন আমি বিটা নিব, এটা বাদ যাবে, এটা বাদ গেলে হবে HG অর্থাৎ GH যেটাই হোক না কেন মাইনাস AF ইকুয়াল টু 1/, যেহেতু এখানে ধ্রুবক পদ আছে 1/, এটা যখন বাদ ধর পাবে তখন হচ্ছে AB মাইনাস AC স্কোয়ার, সেক্ষেত্রে আমরা আলফা বলতে আমরা বুঝবো এটা আর এটা ইকুয়াল করলে আলফা ইকুয়াল টু হবে HF মাইনাস BG, বা AB মাইনাস AC স্কোয়ার। আর বিটা বলতে এটা আমার এখানে চলে যাবে, তখন এরকম একটা আকার পাবো। তো আলফা ইকুয়াল টু পাইলাম এটা, বিটা ইকুয়াল টু এটা, অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম এই জিনিসটা। তো এটা মনে রাখতে হবে অবশ্যই, এটা হঠাৎ করে ছেদবিন্দু বের করতে বলবে তখন এই সূত্র অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে রাখা একটু কষ্টকর, আর 2-1 বার ইউজ করলেই মনে থাকবে। যেমন একটু যদি আমরা নিজেরাই চেষ্টা করি নিজের মতো করে মনে রাখার, যে AB মাইনাস AC স্কোয়ার, দুইটারই নিচে AB মাইনাস AC স্কোয়ার, অতএব এটা নিয়ে চিন্তার কিছু নেই, মনে থাকবে AB মাইনাস AC স্কোয়ার। আর উপরে যেটা আছে HF মাইনাস BG, এইটুকু আমরা সহজভাবে মনে রাখতে পারি হাফ বিজি, মানে অর্ধেক বিজি, হাফ বিজি HF মাইনাস বিজি। তাহলে আমাদের কিন্তু এটা সহজেই মনে থাকবে যে হাফ বিজি, তাহলে আর নিচে তো AB মাইনাস AC স্কোয়ার, আর এখানে তো AB মাইনাস AC স্কোয়ার। আর উপরেরটুকু যেটা হচ্ছে এটা চোখের দেখায় সূত্র মনে রাখা আর কি, যে এইখানকার প্রথমেরটা এখানকার শেষেরটা, অর্থাৎ GHF, এভাবেই যেভাবে মনে রাখা যায় মনে রাখতে হবে আমাদের। এবার আমাদের আরেকটি সূত্র আছে যেটা বেশ বড়,
এই থিওরিটা বেশ বড় এবং এটা 12 সাল এবং 16 সালে আসছে। আমরা 5ম নম্বর পৃষ্ঠা করতেছি। এখানে আমি পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, তোমরা সিরিয়াল উলট পালট যেন না হয়। আমি এটার ইমেজও পাঠাবো, ইমেজটা পরবর্তীতে দেখে তোমরা খাতায় তুলতে পারবে। তো এই থিওরিটা আমরা একটু দেখাও যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটি দুটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এই সত্যটা পূরণ করে অথবা এই সত্যটা পূরণ করে। তো এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সাধারণ দ্বিঘাত সমীকরণ দুইটা সমান্তরাল সরলরেখা আমরা বুঝি। তো সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি এই সত্য এবং এই সত্য পূরণ করে। আরও দেখাইতে বলছে আমাদের মধ্যবর্তী দূরত্ব এবং সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা বা এটা হবে এবং রেখাদ্বয়ের সমাপতিত হবে যদি এটা সত্য পূরণ করে। অর্থাৎ বেশি বড় আকারের একটা থিওরি, হয়তো বা এতগুলো একসাথে আসবে না, যে কোনো একটা দুটা চাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু প্রমাণের দিকে যাই। দেওয়া আছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, আমাদের এটা দেওয়া আছে। তো ধরি 1 নং দ্বারা প্রকাশিত সমান্তরাল সরলরেখাদ্বয়। তো সমান্তরাল সরলরেখা যেহেতু বলছে, সমান্তরাল হলে আমরা জানি যে সমান্তরাল হলে সরলরেখাদ্বয়ের ঢাল একই হয়। অর্থাৎ দুইটা সমান্তরাল সরলরেখা যদি তোমাকে কেউ লিখতে বলে, তাহলে ax প্লাস by প্লাস আবার ax প্লাস by প্লাস আমরা জানি যে এখানে একটা সি আসার কথা, তো এখানেও সি আসার কথা। তো দুইজনে তো একই হয়ে গেল। আর সমান্তরাল হওয়ার জন্য আমরা ঢাল কিন্তু এইটুকু থেকে পাই, যে এটার ঢাল হচ্ছে -a/b, এটারও ঢাল হচ্ছে -a/b। তো এইটুকু শুধু চেঞ্জ করলে হবে যে এটা c1 এটা c2, তাছাড়া এইটুকু একই। এইটুকু একই থাকলেই আমরা বুঝবো যে এই সরলরেখা দুইটা সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা দুইটা সমান্তরাল সরলরেখা। তো সেই ক্ষেত্রে আমরা সেরকমভাবে দুইটা সরলরেখা ধরে নিয়েছি যে lx প্লাস my ইকুয়াল টু n1 এবং lx প্লাস my ইকুয়াল টু n2। এই দুইটা সরলরেখা সমান্তরাল সরলরেখা আমরা ধরে নিয়েছি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এই দুইটাকে যদি আমরা গুণ করে নিই, তাহলে অবশ্যই যেহেতু এটা হতে এই দুইটা সরলরেখা প্রকাশ করে, অর্থাৎ 1 নং সমীকরণ হতে এই সরলরেখা দুইটা সমান্তরাল সরলরেখা দুইগুলো প্রকাশ করে, তাহলে এই প্রকাশিত সরলরেখা দুইটাকে গুণ করলে আবার কিন্তু আমরা 1 নং সমীকরণ পেয়ে যাব। অতএব আমরা সেই সত্য অনুসারে এই যে 1 নং সমীকরণের বাম পক্ষ লিখে নিয়েছি এবং এই দুইটার গুণফল আমরা ডান পক্ষে দিয়েছি। তাহলে আমরা জানি যে এই দুটো গুণ করলে একটা একই আকার ধারণ করবে। সেক্ষেত্রে এই গুণটা আসলে একটু এটার সাথে সামঞ্জস্য রেখে করলেই সহজই হয়, আর না হলে বেশি ভাঙ্গাইলে এটা আসলে সাজাতে একটু সমস্যার মুখে পড়তে হবে। তো যেমন এখানে আমরা দেখতেছি প্রথমে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার আছে, এখানে কি কি গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাই, কোন কোন পদ, এই প্রথম পদ এবং প্রথম পদ। তাহলে এটা আমরা গুণ করলে এল 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 এক্স অর্থাৎ এল স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে আমরা এখানে এক্স ওয়াই পদ পাচ্ছি, এক্স ওয়াই সহগ। তো এক্স ওয়াই কাকে কাকে গুণ করলে হবে, এটা আর এটা গুণ করলে এক্স ওয়াই হবে এবং এটা আর এটা গুণ করলে এক্স ওয়াই হবে। সো সেক্ষেত্রে এল এম, এই যে এল এম এক্স ওয়াই আর এটা গুণ করলে এল এম এক্স ওয়াই, অর্থাৎ 2lm এক্স ওয়াই লিখতে পারি আমরা, 2lm এক্স ওয়াই। আবার সেক্ষেত্রে যদি দেখি এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার হলে এই যে এম ওয়াই আর এম ওয়াই গুণ করলে আমরা এম স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, এই এম স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো। আর তারপর আমরা পাচ্ছি যে এক্স পদ, শুধু এক্স হবে কার সাথে, যদি এই এক্স যাই গুণ হয় এর সাথে, তাহলে এল এন টু এক্স। আবার এটা যদি গুণ করি এল এন ওয়ান এক্স, তাহলে দুই